আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে পৃথিবীর ভূঅভ্যন্তরীণ গঠন প্রকৃতি সম্পর্কে। অ্যাকচুয়ালি আমাদের যে পৃথিবী, তো এই পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। মানে একটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হচ্ছে মানে কি, আমি বোঝানোর সুবিধার জন্য বলছি যে একটা হচ্ছে ভূ অভ্যন্তর আর একটা হচ্ছে ভূপৃষ্ঠ বা পৃথিবীর বহিরাংশ। একটা হচ্ছে অভ্যন্তর ভাগ আর একটা হচ্ছে বহির্ভাগ, ভিতরের অংশ আর বাইরের অংশ। তো দেখেন যে বাইরের অংশ বা বহিরাংশ সম্পর্কে যদি বলা হয় তাহলে বলতে এটা আমরা মানে প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র, নদ নদী ইত্যাদি ইত্যাদি। এবং এর ভূপৃষ্ঠ কোথায় কেমন আমরা এটা সচরাচর একদম প্রত্যক্ষভাবে, এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ বা প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আমাদের এই যে পৃথিবী, তো এই পৃথিবীর অভ্যন্তরটা বা ভিতরের অংশ, অভ্যন্তর ভাগটা কেমন, অভ্যন্তর ভাগের গঠন প্রকৃতিটা কেমন, সেখানে কি পদার্থ রয়েছে, সেই পদার্থ কোন কোন উপাদান দ্বারা গঠিত, স্বাভাবিকভাবেই যে সেটা আমাদের বাস্তব মানে প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতা নয়। এর কারণ হচ্ছে যে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ বা ভিতরের অংশ, তো আমরা যেমন বাইরের অংশটাকে মানে কি স্বচোখে একদম প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারছি, ভিতরের অংশ বা পৃথিবীর মানে ভূ অভ্যন্তর ভাগটা সেভাবে উপলব্ধি করাটা মানে প্রত্যক্ষভাবে আমরা আমরা দেখতে পাই না বা প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ নয় এক কথায়। কিন্তু আমাদের জিওলজি বা ভূতত্ত্ব বিজ্ঞান আমাদের বলছে যে আমাদের এই পৃথিবী একদম উপর থেকে নিম্ন পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে একদম নিম্ন পর্যন্ত তিনটে স্তরে ভাগ করা হচ্ছে: ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। খুব ভালো করে কিন্তু কথাগুলো বুঝবেন, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। অর্থাৎ সবচেয়ে একদম বাইরের যে স্তরটা, উপরের স্তরটা এক কথায় সেটা হচ্ছে ভূত্বক বা ভূপৃষ্ঠ, তার নিচে রয়েছে গুরুমণ্ডল, তার নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা তো পৃথিবীর বাইরের অংশটাকে সচক্ষে দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ, কিন্তু ভিতরের অংশটা, অভ্যন্তর ভাগটা, সেটা তো আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ নয়। আমরা সেটা সম্পর্কে কিছু জানতে মানে দেখতে পাচ্ছি না, বাস্তব অভিজ্ঞতা লব্ধ নয়। তাহলে এখন কথা হচ্ছে যে কিভাবে তাহলে এই তিনটে স্তরে বিভক্ত করা হচ্ছে। ভূবিজ্ঞানীগণ আমাদের বলছেন যে আমাদের এই পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, এটাকে তিনটে স্তরে ভাগ করা হচ্ছে এবং এই প্রত্যেকটা স্তরের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেখানে রয়েছে পদার্থের যে গঠন, সেই গঠন ধর্মের একটা পার্থক্য রয়েছে। কোথাও কঠিন, মানে কোথাও আবার সমসত্ব প্রকৃতির, কোথাও তরল প্রকৃতির। তো এখন প্রশ্ন হতেই পারে, এটা স্বাভাবিক, যে তাই যদি হয় তাহলে এগুলো আমরা জানতে পারছি এগুলো কিভাবে। আমরা চোখে দেখছি না, সেখানে আমরা পৌঁছাতে পারছি না, যেতে পারছি না, তাহলে সেটা আমরা কিভাবে জানতে পারছি? সবচেয়ে বড় কথা, ভূপৃষ্ঠ থেকে আমরা যত নিম্নের দিকে যাব, প্রত্যেক 33 মিটার গভীরতায় তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পায়। তাহলে আপনি চিন্তা করেন, একদম অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল, যার গভীরতা হচ্ছে 6371 কিলোমিটার, তো সেই 6371 কিলোমিটার গভীরতায় তাপমাত্রাটা কত হতে পারে? কোনো বস্তুই তার আসল অবস্থা সেখানে বজায় রাখতে সক্ষম নয়। তাহলে কিভাবে আমরা সেই মানে পৃথিবীর ভূঅভ্যন্তরের 6371 কিলোমিটার গভীরতায় সেখানে পদার্থের গঠনটা কেমন হতে পারে সেটা আমরা কিভাবে বুঝতে পারছি? আশ্চর্যজনক ব্যাপার, তাই না? যেখানে আমরা পৌঁছাতে পারছি না, যেখানে আমরা প্রত্যক্ষ দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা সেখানকার মানে মানে বিষয়াদি বা বলেন যে সেই স্থানটা কেমন, সেটা আমরা কিভাবে বুঝতে পারছি, কিভাবে বুঝতে সক্ষম হচ্ছি? আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাই না? প্রতিটা স্তরে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, পদার্থের গঠনের একটা বৈশিষ্ট্য রয়েছে আলাদা, এক একটা স্তর এক একটা মানে বিভিন্ন উপাদানে গঠিত, তার মানে এক কথায় যে তাদের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো কথা হচ্ছে এগুলো তাহলে আমরা কিভাবে জানতে পারছি, কিভাবে আমরা বুঝতে সক্ষম হচ্ছি যে আমাদের মাটির নিচে, আমাদের পৃথিবীর অভ্যন্তরে এমন তিনটা স্তর রয়েছে, এত মানে তার প্রতিটা স্তরের এই বৈশিষ্ট্য, কোথাও তাপমাত্রা মানে পদার্থের
যে তাদের গঠন প্রকৃতিটাও বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি। এর উত্তর হবে একটাই, যে না, কোনো মানুষ সেখানে সশরীরে গিয়ে দেখে আসেনি বা কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়াটা সম্ভব নয়। তাহলে এখন কথা হচ্ছে আমরা কিভাবে জানতে পারছি? জানতে পারছি ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে। খুব ভালো করে কিন্তু বুঝবেন। তাহলে আমরা কিভাবে জানতে পারছি? জানতে পারছি ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে। ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে ভূমিকম্পের মাধ্যমে, ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরকে আমরা জানছি। হ্যাঁ, কিভাবে জানছি? প্রতিটা পয়েন্ট কিন্তু, আমার কথার পয়েন্টগুলো কিন্তু একটু খেয়াল করবেন। ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে আমরা বুঝতে সক্ষম হচ্ছি যে আমাদের পৃথিবীকে 3টি স্তরে ভাগ করা হচ্ছে। ভূমিকম্প তরঙ্গের মানে যে গতি, তো সেই গতি প্রকৃতির উপর নির্ভর করেই পৃথিবীর অভ্যন্তরকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। তবে শুধু এতটুকু বললেই হবে না যে ভূমিকম্প তরঙ্গের গতি প্রকৃতিকে বিশ্লেষণ করে। প্রশ্ন হতেই পারে, ঠিক আছে, না এটা বুঝলাম যে ভূমিকম্প তরঙ্গকে বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি, কিন্তু কিভাবে? ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমে। অর্থাৎ ভূমিকম্প তরঙ্গটা যখন দ্রুত গতিতে সে আগিয়ে আসছে, তো তার কি হচ্ছে? একটা প্রতিসরণ, মানে কোথাও হঠাৎ করে দেখা গেল যে গতি কমে যাচ্ছে, কোথাও আবার গতিটা হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, কোথাও কোনো তরঙ্গ হারিয়ে যাচ্ছে। এভাবে প্রকট প্রতিফলন, কোথাও একটা প্রতিসরণ, এরকম ঘটনাগুলো অভ্যন্তরের ভেতরে ঘটছে। তার উপর নির্ভর করেই বিজ্ঞানীগণ সেই স্তরগুলোকে কি চিহ্নিত করছেন। ঠিক আছে, ভূমিকম্প তরঙ্গের কোন বিষয়টা? ভূমিকম্প তরঙ্গের কি বিশ্লেষণ করে? ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন আর প্রতিসরণ, প্রতিফলন এবং প্রতিসরণের উপর নির্ভর করে। তাহলে এখন আমাদের একটু ফিজিক্সে চলে যেতে হবে, যে প্রতিফলন আর প্রতিসরণটা তাহলে কি জিনিস সেটা বুঝতে হবে। ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমে আমরা অভ্যন্তরের গঠন বা স্ট্রাকচারকে আমরা জানতে সক্ষম হচ্ছি, কিন্তু আমাদের তো এটা জানা দরকার যে প্রতিফলন আর প্রতিসরণটা কি জিনিস, তাই না? এটা তো আমাদের জানা দরকার না। দেখেন যে ফিজিক্সে আপনারা যদি পড়ে থাকেন আলোর প্রতিফলন আর প্রতিসরণের ঘটনা, তাহলে বুঝতে পারবেন যে আলোর প্রতিফলন, প্রতিফলন হচ্ছে যে কি, যে মানে একটা ফিরে আসার ঘটনা। যেমন কিভাবে উদাহরণটা দিই, ধরেন আপনি একটা বদ্ধ ঘরে, দরজা জানলা সব বন্ধ, তো আপনি যদি কোনো কারণে আওয়াজ দেন, দেখবেন সেই আওয়াজটাই ফিরে আসে। মানে মনে হয় যেন কেউ যেন সাইড থেকে আর একজন যেন হুবু সেই রকম একটা আওয়াজ দিচ্ছে, ওইটাই ফিরে আসবে দেওয়ালে ধাক্কা লেগে। তো এই ঘটনাটা কি বলা হচ্ছে? প্রতিফলন। অর্থাৎ এটা হচ্ছে শব্দ তরঙ্গের প্রতিফলন। আলোর প্রতিফলনটা না, দেখা গেল যে একটা মসৃণ আয়না, তাতে যদি টর্চ মারা হয়, আলো ফেলা হয়, তো আলোটা সোজা যাবে গিয়ে তারপর সেটা কি হবে? আবার একটা নির্দিষ্ট কোণে সেটা ফিরে আসবে। তো আলো পতিত হওয়া এবং তার এই ফিরে আসা, এই ঘটনাটা কি বলা হচ্ছে? কি আলোর প্রতিফলন। শব্দ তরঙ্গের ধাক্কা গিয়ে ফিরে আসা, এটা হচ্ছে প্রতিফলন। একইভাবে ভূকম্পন যে তরঙ্গ, তার ক্ষেত্রেও হচ্ছে প্রতিফলন। তাহলে প্রতিফলন বিষয়টা ক্লিয়ার হলো। এবার হচ্ছে যে প্রতিসরণটা কি জিনিস। প্রতিফলন আর প্রতিসরণ না বুঝলে আপনি কিভাবে ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন আর প্রতিসরণটা আপনি বুঝবেন? প্রতিসরণ বলা হয় সেই ঘটনাকে ফিজিক্সের ভাষাতে, যেমন কোনো বস্তু যখন লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন সেটা প্রবেশ করে, তখন তার কি হয়? গতির একটা হেরফের ঘটে। দেখা গেল যে ধরুন আলোক তরঙ্গ, মানে আলো, সে লঘু মাধ্যম থেকে আসছে, লঘু মাধ্যমের মধ্যে দিয়ে সোজা পথে আসছে, হঠাৎ করে বাধা পেল, ঘন মাধ্যমে প্রবেশ করলো। যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে তখন তার গতিটা কি হচ্ছে? সেই বরাবর না গিয়ে বেঁকে গেল, প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে? প্রতিসরণ, প্রতিসরণের ঘটনা। একইভাবে ভূমিকম্পের ক্ষেত্রে প্রতিসরণ হচ্ছে যে যখন অভ্যন্তরে ভূমিকম্প তরঙ্গ যখন দ্রুত গতিতে ছুটে আসছে, হঠাৎ করে কোথাও বাধা পেল, বাধা পেয়ে সেটা কি হলো? বেঁকে গেল। এই ঘটনাকে বলা হচ্ছে ভূমিকম্পের প্রতিসরণ। আর এই ভূমিকম্পের প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমেই আমরা পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচার বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রকৃতি সম্পর্কে জানতে সক্ষম হচ্ছি। এবং বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরকে 3 ভাগে ভাগ করছেন।